ইহান বেরিয়ে যাওয়ার পর সবাই ঘুরে ঘুরে প্রেরণাকে কিছুক্ষণ দেখল। একটা সাধারণ ব্যাপারকে এতটা রাঙিয়ে দেওয়া যায়, প্রেরণার সব লোকের দৃষ্টি দেখে বুঝল কথাটা। বাকিটা সময় নিজের মেজাজটাকে শান্ত রেখে প্রেরণা কাজ করল। তারপর প্রেমের নিয়ে বিক্ষিপ্ত মেজাজে বাড়ির দিকে চলল। এইসব ঝেড়ে ফেলে তাকে ছেলের জন্য গিফট নিতে হবে। স্বামীন আলোকে শক্ত করে ধরে রাখলো। আলো হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলল, আমি না আপনার যোগ্য ছিলাম না, কিন্তু আপনি আমাকে বেঁধেছেন, এত লাই দিয়েছেন, আমাকে দুটো সন্তান দিয়েছেন। তাদের একজনকে তো আমি ধরে রাখতে পারিনি, আরেকজনকে তাকে তো আমি ধরে রাখতে চেয়েছি, পারিনি কখনো। বারবার অধরা থেকে গিয়েছে মেয়েটা। আর আজ আমি বড্ড ক্লান্ত। আপনি না আমাকে বলেছিলেন একবার জীবনে অসংখ্যবার কিছু না কিছু ভুলভাল ঘটবেই, আমাদের চেষ্টা করতে হবে সেসব থেকে পজিটিভ কিছু খুঁজে বের করার, সামনে এগিয়ে চলার। কই আমি পাচ্ছি না কেন, বলুন না। কাঁদছে আলো, কাঁদছে আলো। স্বামী শুধু চেয়ে চেয়ে ওকে দেখছে। জোর করে ওকে সিটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে সিট বেল্ট ঠিক করে স্বামী শান্তিনীর গেটে এসে পৌঁছাতে আলোর শরীরটা খারাপ লাগতে শুরু করে আবারও বেশি। ইহানের গাড়িতে তখনও শান্তিনীর গেটে। সেও ফিরেছে ইভেন্ট থেকে বিক্ষিপ্ত মেজাজ নিয়ে। বড়মাকে এভাবে দেখে এগিয়ে যায়, হতভম্ব হয়ে বলে, কি তোমরা কোথায় গিয়েছিলে? স্বামীন কোনো জবাব না দিয়ে বলে, ওকে ঘরে নিয়ে শুয়ে দে। বড়মাকে দুহাতে পাঁচ কুলে করে তুলল ইহান, ঠিক যেমন ছোটবেলায় বড়মা তাকে তুলত। স্বামীনরা বেরিয়ে যাওয়ার পর ইনসা ঝাপসা চোখে মইনের দিকে তাকায়। মইন দৃষ্টি স্বাভাবিক। ইনসার কণ্ঠে নিদারুণ কোমলতা ঠেলে বলল, মামা পাপা ভুল বুঝেছে আমাকে, তারা হয়তো বিষয়টা বোঝেনি, আপনি অত্যন্ত ভুল বুঝবেন না আমাকে, আমি ভ্রষ্টাচারিণী নই। একটু থেমে দম নিয়ে ইনসা আবারও কাপা গলায় বলে, ভ্রষ্টাচারিণী নই আমি। আবারও বলল, মামা পাপা ভুল বুঝেছে। কেমন ওভার রিয়াক্ট করলো। মাম্মা দেখেছেন? আমাকে একটুও বিশ্বাস করলো না। মইন শান্ত চোখে ওকে দেখছিল। হঠাৎ রাশভারী আওয়াজে বলল, বাবা মা তোমাকে ভুল বোঝেনি, ভ্রষ্টাচারিণীও বোঝেনি তোমাকে, তারা তোমাকে ভুল বুঝেছে, এটা বোঝা তোমার বোঝার ভুল। তুমি হয়তো বুঝতে পারবে না বাবা মা এতটা রিয়াক্ট কেন করেছে, আর মা এভাবে কেন কাঁদলেন। তা বাদ দাও, রেস্ট করো। মইন ভীষণ শীতল জবাবখানা নিক্ষেপ করে ঘুরে দাঁড়াতে ইনসা বলে, তো বুঝতে চাই আমি, বলুন, বুঝিয়ে বলুন। আমি এক্সপ্লেনেশন দেওয়ার পরও পাপা এমন কেন করলো, মামা এত কাঁদলো কেন, বলুন। মইন এবারও ওকে বরফ ঠান্ডা গলায় বলল, পারবে না তুমি বুঝতে, ট্রাস্ট মিশি। লোকটার এই একরোখা জেদি শীতল আচরণ ক্ষণে ক্ষণে পীড়া দিচ্ছে ইনসাকে। মইন ঘরে ঢুকলো, ইউনিফর্ম সে ফ্রেশ হলো। ইনসা চুপচাপ ওকে দেখছিল। অস্থির লাগছে, অসহ্য লাগছে, এক ছোটো কোথাও চলে যেতে ইচ্ছে করছে। মইন ফ্রেশ হয়ে এসে টেবিলে খাবার সেট করে শান্ত স্বরে ওকে ডাকলো। ইনসা গেল না, তা খেতে ইচ্ছে করছে না। তার অস্থির মনটাকে শান্ত করতে চাইছে শুধু। কি করবে সে, কি করবে? ঘরের এক কোণায় মেঝেতে বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে ছিল সে। মইন ওকে হাত ধরে টেনে নিয়ে বসালো টেবিলে। লোকটাকে দেখে ক্রমে ক্রমে ঘাবড়ে যাচ্ছে ইনসা। পুরুষের এই শীতলতম ভয়ঙ্কর, ভয় লাগে। চুপচাপ খেলো দুজন। মইন একবার স্বামীনকে কল করলো, একটা জানতে স্বামীন ভালো পৌঁছেছে কিনা। কলটা তখন রিসিভ হয়নি। রাতে নিস্তব্ধতা ঢাকা পড়েছে দুজন। গোটা কটেজ অন্ধকার, শুধু মইনিশি রুমের টেবিল ল্যাম্পটা জ্বলছিল। খাওয়ার পরে ঘরে ঢুকে ইনসা হাঁটুতে মাথা ঠেকে বসেছিল কিছুক্ষণ। মইন বিছানা বসে একটা বই নাড়াচাড়া করছিল, শান্ত গম্ভীর মুখভঙ্গি তার। ইনসা ঘরে মেঝেতে এক কোণে বসে বেশ কয়েকবার মাথা তুলে দেখল ওকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলো কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়ায় ধীরে ধীরে। সব কিছু শেষ করবে সে আজ। এই অস্থিরতা, এই অন্তদহন, এই এলোমেলো দিন, এই অগোছালো সম্পর্ক, সব কিছু শেষ করবে সে।
অনেকটা সাহস সঞ্চার করে ইনশা। মইন ওকে দেখেওনি, তার দৃষ্টি হাতে বই নিবদ্ধ। ইনশা ধীরে ধীরে এগিয়ে যায় তার কাবাটের কাছে। কাবাটের দরজা খুলে একটা লাল রঙের নতুন নাইটি সে বের করে আনে। এটা তিথি তাকে উপহার দিয়েছিল বিয়ের পর। একটা শ্বাস ফেলে ইনশা ওয়াশরুমে গিয়ে গায়ের সুতির শাড়িটা পাল্টে ওই নাইটিটা পরে নেয়। এতপর আয়নায় নিজেকে দেখে। এই ইশিকে সে আজ নতুন দেখছে, একজন খোলামেলা সর্বোচ্চ আবেদনময় রূপে। নিজেকে নিজেই কিছুক্ষণ দেখে চুলগুলো খুলে দেয়, হালকা পারফিউম মেখে চুপচাপ আসে ওয়াশরুম থেকে। মইন তখনও বেশ মনোযোগ দিয়ে বই দেখছিল। ইনশা ধীর পায়ে এগিয়ে যায় ওর কাছে, গিয়ে ওর মুখোমুখি বসে। ইনশা টের পাচ্ছে তার গা কাঁপছে। এই সাহস, এমন নির্লজ্জ সাহস তার নেই, তবুও সে সাহস করল। মইন বই থেকে চোখ তুলে তাকাতে থমকালো। রিডিং চশমা আড়ালে দুটো সুন্দর চোখ রাজ্য বিস্ময় নিয়ে সে ইনশাকে অবলোকন থাকলো শুধু। ইনশা হাত থরথরিয়ে কাঁপছে, তবুও সে তার কাঁপা হাতে মনে হাত থেকে বইটা টেনে নিয়ে পাশে রেখে দেয়। আর একটু ঘনিষ্ঠ হয় মইনের সামনে। ঘামছে সে খুব। মইন অনিমেষ দেখছিল তাকে। এরপর মইন চোখ থেকে রিডিং চশমাটা টেনে খুলে ইনশা ওটাও পাশে রাখে। আর একটু ঘনিষ্ঠ হলো মইনের। কাপা হাতে মইনের শক্ত হাত দুটো টেনে নিচের লতানো কোমরে রাখলো। মইন চেয়ে চেয়ে দেখলো এক প্রকার ঠকঠক করে কাঁপছে ইনশা। ইনশা আরেকটু এগিয়ে যায়। দুজনের মাঝে এখন ইঞ্চিখানেক দূরত্ব। ওর কাঁপতে থাকা হাতে মইন গাল আগলে ধরল ইনশাহ। ঠিক তখনই মইন ওর হাত দুটো আলগে ধরে অস্ফুট বলল, কি করছোটা কি? ইনশা ঘামছিল, একটা ঢোক গিলল, বলল, হয়তোবা এজন্যই আমাদের কমিউনিকেশনটা প্রপারলি এগোচ্ছে না। হয়তোবা এই সকলের সম্পর্কটা এভাবে আটকে থাকবে না। হয়তোবা আসলে এটা সব কিছুর সমাধান হতে পারে। বলতে বলতে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে গেল ইনশার ভিতর থেকে। মুহূর্তে ভীষণ রাগ ধরে গেল মইনের। ধৈর্যচ্যুত হয়ে আজ ভদ্রলোক মইন একটা কাণ্ড করে বসল। উঠে দাঁড়িয়ে হাতের কাছে একটা কাচের বক্স পেয়ে এক ঝাটকায় সেটা ফেলে দিল মেঝেতে। চুরমার হয়ে ভেঙে গেল তা। ইনশা চমকায়, ভীত চোখে তাকিয়ে থাকে মইনের দিকে। মইন দেয়ালে একটা সজোরে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল, তুমি এই সম্পর্কটাকে বারবার একটা পয়েন্ট এনে ব্যাখ্যা কেন করছো? স্টুপিড গার্ল, হোয়াই ইউ থিঙ্ক ফর মেন ম্যারেজ ইজ অল অ্যাবাউট শারীরিক সম্পর্ক, এবং তোমার মাথাভর্তি ঠাসা বিয়েতে ফালতু অ্যাডজাস্টমেন্ট যে ব্যাখ্যাগুলো, সেগুলো অ্যান্সার মি। ইনশাও তাকিয়ে আছে শুধু। মইন বড্ড অশান্ত হলো, বড্ড বেশি অশান্ত হলো। ইনশা হাত ধরে টেনে বিছানা থেকে নামে একেবারে দেওয়ালের সাথে মিশে দাঁড় করালো। ওর হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে উঠল, কেন টানছো কাছে? সময় নেওয়া হয়ে গিয়েছে? সহজ হয়ে গিয়েছ আমার সাথে তুমি? ইনশার বুকে হাঁপড় ওঠানামা করছে, কিছু বলতে পারছে না সে। মইন তাকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। মইন আশেপাশে তাকিয়ে একটা ফুলদানিকে সজোরে নাথি মেরে বলে, হ্যাঁ, আমার বউ তো আমার সাথে বেশ সহজ হয়েছে। এতটাই সহজ হয়েছে যে তাকে একটা লোক গত কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বিরক্ত করছে। সেটা সে আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি, এবং আজ ধেই করে তার সাথে বোঝাপড়া করতে চলে গেল উইদাউট এনি প্রোটেকশন। আরে আমাকে জানিয়ে আমাকে ধন্য করেছে। তার এই সম্পর্কে একবার অবদান রাখা শেষ আমাকে মেসেজ জানিয়েছে। একটা কথা তো সত্যি, আপনি সাজ্জাদ মানুষ, কোনো ভেজাল নেই। তবে আসুন, আপনাকে মাথায় তুলে নাচি। ইনশা আর কিছু বলল না। মইন বলতে থাকে, বাবা মা ওবার রিয়াক্ট করেছে? হ্যাঁ করেছে তো। মাকে এসিড ছুঁড়েছে তার ভাইপোর সাথে। 6 বছরের রিলেশন প্রতারিত হওয়ার পর স্বেচ্ছায় বিয়ে পিড়িতে বসা। পরে যখন দুজন বৃদ্ধ একটু স্বস্তি পেয়েছিল, তারপর একজন বাবা বাইরের লোক থেকে দেখে আবার তার মেয়ের নামে অপবাদ। সব ছবি মাথায়। হয়তো কত ভাবনা এসেছিল তার মেয়ে হয়তো আবারও ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তবে তো
বাবা মা ওভার রিয়াক্ট করবে না? নাকে সরিষার তেল মেখে ঘুমাবে বাবা? আর মা, সে তো কাঁদবে না, সে নাচবে। বিয়ের দিনের পর থেকে ঘটনাগুলো মনে করে দেখো, মা কতটা আত্মগ্লানিতে ভোগে আমাদের বিয়ের সিচুয়েশনটা নিয়ে এখনও, তবুও মনের জোর খাটিয়ে তোমাকে আমাকে কম সময় দিচ্ছে না। আজ যখন সামরিক সময়ের জন্য মনে হলো সে ব্যর্থ হয়েছে, তখন তার আত্মগ্লানি মাথাচাড়া দিয়ে উঠবে না? কাঁদবে না মা? মা কখনোই তোমাকে বোঝেনি, তুমি বুঝতে দিয়েছ? মা যেটুকু বুঝেছে তোমাকে ভুল বুঝেছে। তুমি কখনো তার কাছে সহজ হয়েছ? বলো, বলো তো আমাকে। একটু থেমে মইন দম নিয়ে বলল, তোমার সমস্যা আছে বলো, তোমার সাহায্য দরকার বলো। ইনশা, অথচ আমি দেখছি তুমি হাতটা গুটিয়ে রেখেছ। আবারও দম নেয় মইন। এবার কণ্ঠস্বর নরম করে বলে, আরে বিয়ে? ইনশা তুমি বলো, তুমি সময় চাও, তোমার একজনের সাহায্য দরকার এই বিয়ের ব্যাপারে, সাইকিয়াট্রিস্টের দেখাতে। অথচ ইনশা এই সম্পর্কটা এমনই কিছু যেটা অন্য কেউ কখনো ফিল করিয়ে দিতে পারবে না তোমাকে। এটা কি শুধু তোমাকে নিজের মতো করে অনুভব করতে হবে, যেমনটা আমি করি। শেষের কথাটায় কিছু একটা মেশানো ছিল মইনের। ইনশা মাথা তুলে তাকায় ওর দিকে। মইন একটা লম্বা শ্বাস ফেলল, বলো, সাইকিয়াট্রিস্টের অবশ্যই দেখাবে তুমি, তবে বাবা মাকে বুঝতে, তাদের কাছে নিজেকে বোঝাতে। আমাদের সম্পর্কের মাঝে কোনো সাইকিয়াট্রিস্টে ঢুকবে না। যখন বিনা সংকোচে, বিনা দ্বিধায়, কোনো রকম লুকোছাপা, কোনো রকম বাধ্যতা, কোনো রকম পিছুটান, কোনো রকম ঠক ঠক করে কাঁপতে থাকা হাত ছাড়া তোমার ইচ্ছে হবে আমাকে কাছে টানতে, আমি আগ্রহ নিয়ে সাড়া দেব। তার আগে না, স্বামী হিসেবে আমি আমার আত্মসম্মানের আঘাত লাগাতে চাইছি না, তো তোমাকে অপরাধবোধে ভোগাতে চাইছি, যেখানে আমাদের দুজনের কোনো দোষ নেই। শুধু কিছু পরিস্থিতি দায়ী, কিছু বাজে বিদঘুটে পরিস্থিতি। মইন এবার কাছে টানল ইনশাকে। ইনশা বিমূঢ় চেয়ে আছে লোকটার দিকে। ওকে পাঁচ কোলে করে কোলে তুলল মইন। ধীর পায়ে হেঁটে বিছানার কাছে এগিয়ে গিয়ে শুয়ে দিল ইনশাকে। কণ্ঠে ভীষণ কোমলতা ঠেলে মইন বলো, এবার আমি একটা অভিযোগ করি, এই অ্যারেঞ্জ ম্যারেজে তুমি বউটাকে নিয়ে নিষ্পলক দেখছে ওকে। ইনশাও। মইন বলে, তুমি সবাইকে যেটুকু বোঝো তার চেয়ে বেশি ভুল বোঝো, অথচ বাবা মা আমি তোমার অনুভূতি খুব সহজভাবে সামলাতে চাই। কপালে প্রগাঢ় একটা চুমু খেলো মইন। নিজে শান্ত হলো, ভীষণ শান্ত হয়ে এবার বলল, এই অ্যারেঞ্জ ম্যারেজ সব কিছু সমঝোতা হোক, তবে কখনো যেন আমার ফোনে বা মেসেজ না আসে আমি অমুকের সাথে অমুক রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছি, আমার একটু বোঝাপড়া দরকার, আপনি দুশ্চিন্তা করবেন না, ব্লা ব্লা, বাচ্চা মানুষ আপনি। বাচ্চামো বলে মাফ করে দিয়েছি এইবার। আর একটা বারের জন্য এই ঘটনা বা একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আর মাফ হবে না, শাস্তি হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, যত ইচ্ছে সময় নাও, শুধু এখানে মইনের আওতা থেকে নিজের সাথে লড়ো। আমাকে বুঝিও তুমি লড়ছো, তাতেই হবে। কখনো সখনো সাহায্য করব, ট্রাস্ট মি। ইনশা যে মুখে তালা লাগিয়েছে সে তালা খুলছে না। মইন ওর অবস্থা দেখে হাসলো সামান্য, কেমন ছোট বাচ্চাদের মতো সিটিয়ে গিয়েছে ভয়। মইন উঠে দাঁড়ায়, বলে, ধমকাধমকি বেশি করে ফেলেছি, ওটা একটা সমস্যা অ্যারেঞ্জ ম্যারেজে। হাজব্যান্ড ভীষণ ধমকায়। লাভ ম্যারেজ হলে স্টুপিড বউটাকে মাথায় নিয়ে নাচানাচি করতাম। আজ ফোনটা এগিয়ে দেয় ইনশার কাছে মইন, বলে, ধরো, বাবা মায়ের সাথে কথা বলো, এমনভাবে বলো, অধিকার খাটিয়ে বলো, কণ্ঠের ধীরতা নিয়ে বলো, যেন বাবা রাগটা পড়ে যায়। একটু একটু ছড়াতে হয় নিজেকে একটা সম্পর্ক। ইনশা, তুমি কচ্ছপের একটা খোলসের পরে আছো, এই খোলসটা তোমার একজন সাইকিয়াট্রিস্টের কাছে পুরোপুরি নিজেকে মেলতে দেবে না। ইনশা হাত বাড়িয়ে চুপচাপ ফোনটা নিল। তখন রাত 11টা প্রায়। শামিন কলটা রিসিভ করতে ইনশা প্রথমে কোমল স্বরে ডাকলো, পাপা। পরপর মইন দিকে তাকিয়ে কণ্ঠে ধীরতা এনে বলল, বাড়িতে পৌঁছেছ বাবা? শামিন কানে ফোন চেপে বিছানায় বসে একটা লম্বা শ্বাস ফেলে বলল, হ্যাঁ,
খেয়েছো তোমরা? দু চোখ বন্ধ করে ইনশা শ্বাস নেয়, বলে হ্যাঁ। মাম্মা কোথায়? ঘুমা। কথা বলবো, শরীরটা যে ভালো নেই, কাল সকালে কথা বলিয়ে দিক। কিছুক্ষণ দুজনে চুপচাপ, তারপর ধীরে ধীরে ইনশা বলে উঠে, অ্যাম ট্রাইং বাবা, ট্রুলি ফাইটিং উইথ মাই ওডস। কোনো দায় তোমার নেই, নিতে হবে না। স্বামী দু চোখ বন্ধ করে চোখ ভিজে উঠে তার। সে নর্মস্বরে বলল, কাল ডক্টর নির্জার নাসিরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবো, যাবে তুমি আমার সাথে? চুপচাপ এক ব্যাগে ইনশা বলো, প্লিজ। সে রাতটাতে ইনশা ঘুমিয়ে পড়েছে দ্রুত। মইনও ঘুমিয়ে গেছে খানিক পর। সকাল সকাল আজ ইনশা উঠেছে মইনের ঘুম ভাঙার আগে। উঠে সেই কটেজের লক খুলে ঝুমঝুমি মায়ের ঘরে ঢুকেছে। মইন আজ অনেকটা দিন পরে উঠে জকিংয়ে গিয়েছে। ইনশা যায়নি। সে ঝুমঝুমি মায়ের সাথে হাতে হাত গুছিয়েছে অগোছালো ঘরটা। সব কিছু গুছিয়ে ঝুমঝুমির মা চলে যাওয়ার আগে ইনশা বলল, ঝুমঝুমির মা, আমাকে সুন্দর করে একটা শাড়ি পরে দিয়ে যাবে? আমি নিজের থেকে সুন্দর করে পরতে পারি না। ভীষণ অবাক হয় ঝুমঝুমির মা। একটা টকটকে লাল ইক্কত শাড়ি ইনশাকে পরিয়ে দিয়ে যায়। আয়না নিজেকে দেখে ইনশাও। তারপর বিড়বিড় করে মইনকে উদ্দেশ্য করে বলে, আমার ঠেকা পড়েনি আর আপনাকে কাছে টানতে, আপনি নিজেই টানবেন, আমি না। আমার ঠেকা পড়েনি, ঠেকা আপনারই পড়বে, ফরাজির বাচ্চা। শাড়িটা অগোছালো করে পেটটা সামান্য উন্মুক্ত করে ইনশা অপেক্ষা করতে থাকে মইনের। জকিং শেষে মইন কটেজে ফিরল। ইনশাকে দেখল স্বাভাবিক দৃষ্টিতে। খেতে খেতে মিঠির ব্যাপারটা কিছু কথা বলল মইন, অথচ ইনশা উসখুস করছে। মইন যেন তাকে নোটিশ করে ঠিকঠাকভাবে। মইন তো নোটিশ করেছে তার বউকে কাছে না টানার মতো ধৈর্য সে রেখেছে। খেয়ে দিয়ে ঘরের জন্য কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে মইন রেডি হয়ে যায়। এদিকে ইনশাও ফুঁসছে, একা একা বলছে, কত বড় ধুরন্তর লোক, আমাকে ইগনোর করে। কি সাহস ইনশাকে ইগনোর করে! ওনার এক জন্মের ভাগ্য এত সুন্দর বউ পেয়েছে। সিডিউস হবে না, ওনার ঘাড় হবে সিডিউসড হবে। বুক থেকে আঁচল কিছুটা নামিয়ে নিজেকে ঘুরিয়ে ফিরে দেখে ইনশা বোঝার চেষ্টা করে তাকে কিভাবে নিগুড় আবেদনময়ী লাগবে। নিজের পাগলামি দেখে নিজে কিছুক্ষণ হাসে। তারপর ফোনটা তুলে মাকে কল করে। আলো শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিল, তবে মানসিকভাবে স্বাভাবিক। মেয়ের কলটা রিসিভ করতে ওপাশ থেকে ইনশা মইনের কথা অনুযায়ী কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, এই মাম্মা, তুমি তো ঘোড়ার ডিম, পাপা তোমায় কি দেখে প্রেমে পড়েছিল? আলো ভীষণ অবাক, হতকম্প ভাব কাটিয়ে আস্তে ধীরে বলো, রূপ সৌন্দর্যের দিকে গেলে উনি আমার চুল দেখে প্রেমে পড়েছিল, শুনেছিস? আর স্বভাব, ওটা আমি আজও বুঝিনি। কেন উনি আমার জন্য পাগল হয়েছিল কেন? কারণ আমিও ঘোড়ার ডিম, আমিও চাইছি ওকে আকৃষ্ট করতে, একেবারে পাপা যেমন তুমি বলতে অজ্ঞান। বুঝেছ তুমি? একটা হেলদি ফ্যামিলি চাই আমি। আলো চুপ করে মেয়ের কথা শুনে ইনশা বলে, এই তুমি মেজমাকে ফোনটা দাও তো। রীতি হলো ইনশা বলতে লাগলো, মেজমা মিউ মিউ বউ কি করে হয় গো? কিছুদিন মিউমু বউ হয়ে দেখাবো। এমনিতে নিজের স্বভাব থেকে তো আমি বেরোবই না। কিছুদিন ভং ধরে থেকে দেখব কেমন স্বভাব থাকলে একটা সম্পর্ক সতেজ বেশি থাকে। একটা গবেষণা করতে চাচ্ছি আমি। তার আগে বলো, খাসির রেজালা কী করে তৈরি করে? তোমার পার্সোনাল রেসিপিটা দাও। ঋতু তার পার্সোনাল রেসিপিটা দিল। ঝুমঝুমির মা দুপুরে ছুটি নিয়েছে। ইনশা ঝুমঝুমির মাকে আসার অপেক্ষা করল না, নিজে রাতে চলে গেল। ভয়ে ভয়ে চুলা অন করলো। পাশে মিঠি মিউমিউ করছিল, ওর জন্য দুধ চা দিতে বসিয়ে দিল। এদিকে রেসিপি অনুযায়ী কিছুটা পারছিল না সে। পরিমাণে ভুলভাল করে মেজাজ খারাপ করে হাতা খুন্তি ছোটাছুটি করে ঘরে গিয়ে বসলো। ঘরে চুল টানতে লাগলো নিজের। ক্লান্ত লাগছে খুব, বিছানায় শুয়ে পড়ল। ওভাবেই খানিক বাদে তন্দার মতো এসে গেছে তার। ইহান তখন পার্টি অফিস
তালা লাগিয়ে বেরোচ্ছিল। তার ভীষণ তাড়া ছিল। শামিন হঠাৎ অফিসে যেতে বলেছে একটা কাজে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে যখন নামছিল, ইহান নাহিদ এলো ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে, কাঁপা কাঁপা গলায় বলল, ভাই ভাই ইসি। ইহান তাকিয়ে আছে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে। অন্তর্মুখে না বলে লাইভটা দেখালো। তৎক্ষণাৎ ভয়ানক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে পুলিশ সুপারের কটেজ। সেটা লাইভে চলছে লোকাল নিউজ পোর্টালগুলোতে। মঈন ফরাজি অফিসে ছিলেন। নতুন অফিসারদের সাথে মিটিং ছিল তার। খবরটা বড্ড দেরিতে পায় মঈন। কনস্টেবল এলো। এই ভয়ঙ্কর খবরটা হাজারি করে বলল, স্যার আপনার কটেজ পুড়েছে। ইনশাও পছন্দের কিছু প্লান্টার্স ছিল, সেগুলো ওর সাথে দিয়ে দেওয়া হয়নি। ইসির ঘরে পড়ে আছে সেসব, অযত্নে কিছুটা। ঋতু সকালে ফাঁকা সময়টিতে এসে সেগুলো পরিচর্যা করলো। আজ পরে চেম্বারে, আলো নিজের ঘরে শুয়ে আছে, তাও সময় কাটছে না। এই ফাঁকে বাড়িতে ভীষণভাবে একজন পুত্রবধূ অভাব বোধ করছে সে। ফোন বেজে উঠল হঠাৎ। শাড়ির আঁচল হাত মুছে কলটা রিসিভ করতে ওপাশ থেকে ইহানের কণ্ঠস্বর শোনা গেল। ঠিকভাবে কথা বলতে পারছে না ছেলেটা। পারছিল না, যতটুকু বলতে পারলো, মাম্মা প্লিজ বড় মাকে কিছুক্ষণ সামলে রেখো। কটেজের কেয়ারটেকারে ছিল না ওই সময়টিতে। পুরো এরিয়া অফিসারদের আবাসিক এরিয়া। ডিউটি টাইমে বিস্তৃত এই এরিয়া জুড়ে বিরাজ করছিল পিনপতন নীরবতা। কোথাও একটা পাতা পড়ার শব্দ হচ্ছিল না। আশেপাশে কোথাও একজন পথচারী ছিল না, যেহেতু সংরক্ষিত এরিয়া। অদূরে অফিসার্স ম্যাসের 3 তলা থেকে একজন অফ ডিউটি কনস্টেবল চোখে পড়েছে আগুনের ঝলকানি। কটেজ ফাঁকফোকর থেকে ঠিক করে বেরোচ্ছিল কোনো কালো ধোঁয়া। পোড়া গন্ধে গুমুট হয়ে উঠেছিল কাঠফাটা দুপুর। অফ ডিউটি অফিসারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত। ফায়ার স্টেশন থেকে ফায়ার ডিফেন্স অফিসার আসা মধ্যবর্তী সময়টিকে আরেকটি দুর্ঘটনা ঘটে যায় সেখানে। কটেজের বৈদ্যুতিক তার থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশেও। এয়ারে ফায়ার ডিফেন্স অফিসারদের গাড়ি, তাদের লটবহর অগ্নি নির্বাপক সরঞ্জাম স্তূপ হয়ে আছে। সর্বোচ্চ চেষ্টা চলছিল এই বিধ্বস্তি আগুনকে নিয়ন্ত্রণ আনার। আশেপাশটা চলে এসেছিল কিছু লোকাল ব্লগার, যারা ব্যস্ত লাইভ করা নিয়ে। বাতাসে পোড়া পোড়া গন্ধ, পানি ছিটিয়ে যা ছাপিয়ে রাখা যায়নি। কার্যালয় থেকে কটেজের দূরত্বটুকু মঈন ফরাজি অনুভূতি শূন্য হয়ে ভেদ করেছে। সে কি ছুটেছে? সে কি আদৌ ছিল? সে কি? মঈন বুঝতে পারছে না। একটা মুখ, একটা পান পাতার মতো মুখ, তার প্রতি বিতৃষ্ণা, তার প্রতি জড়ো হওয়ার টান। এই অনুভূতি মঈনকে শেষ করে দিল। এইটুকু রাস্তা। মেয়েটার কেউ ছিল, মেয়েটার সব ছিল। মঈন জীবনে প্রথম কেউ, মঈনের জীবনে একমাত্র কেউ। ইয়ারে পা রাখতে মঈন শরীরটা ছেড়ে দিচ্ছে। তার শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখল মঈন। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছুটল সে। ওকে আটকে দিল হতভম্ব ফায়ার ডিফেন্সের অফিসাররা। ধরে ফেলল যাত্রীর অফিসারকে। মঈন কী করলো? বাচ্চা হয়ে গেল মঈন। একটা অনেক শখের একটা খেলনা হারিয়ে বাচ্চারা যেমন করে ঠিক তেমন করল বুঝদার সংযমী লোকটা। নখ বসালো এক অফিসারের হাতে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা। ধস্তাধস্তির দৃশ্যটা ছিল করুণ। মঈন চেঁচিয়ে উঠল, নিজের প্রাণটুকু হাতে নিয়ে মঈন চেঁচিয়ে উঠল, আমার বউ, আমার বউ। ওর অনুভূতিকে বিধ্বস্ত করতে আগুনের ঝলকানিগুলো সর্বোচ্চ চেষ্টা করছিল। মঈন পারছে না লোকগুলোর সাথে। কাকে কাকে দেখছিল যেন, কার যেন বলছিল, স্যার স্যার, ম্যাম ঠিক আছে, আপনি সরে যান। মঈন শুনছিল না। চোখ সামনে ভাসছিল এক রক্তি মেয়ে। খুব অদ্ভুতভাবে মঈনকে ঘায়েল করেছে। আজ সকালে দেখেছিল মেয়েটি শ্যাম বর্ণের মুখটাকে। কটেজ থেকে বেরিয়ে আসার সময় বলছিল, আজ একটু বাড়ি তাড়াতাড়ি ফিরবেন মঈন, মাম্মাকে একটু দেখে আসবো। নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থেকে সে দেখতে পারছিল না উন্মাদের ন্যায় ধস্তাধস্তি চলমান এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এই নিঃসঙ্গ পরিস্থিতি টেনে হিঁচড়ে নিয়ে আসলো সেই মেয়েটি জন্মদাতাকে।
এসে মুখ থুবড়ে পড়ল, যেন সার ছুঁইছে লোকটা। কিছুই হয়নি, এই মেয়ের কিছুই হয়নি। কেউ যেন বলছিল তাকে। সে শুধু সেই অদৃশ্য কণ্ঠস্বর জবাবে বলল, আমার আম্মা কোথায়? আমার আম্মাকে তোমরা বের করতে না পারলে আমাকে ছাড়ো, আমি গিয়ে নিয়ে আসি আমার আম্মাকে। মোছা যেতে চাইলেও বলিষ্ঠ হাতে আলগে রেখেছিল ইহান, কিন্তু তারও দুর্বল শরীরটা যেন এসব সামলানোর মতো পরিস্থিতিতে ছিল না। বোনের মুখ, বোনের কথা, দাদান ডাকাটা সব কিছু তার গলা চেপে ধরেছে। ছুটে ছুটে নিজে সবটুকু ধৈর্য ফেলে রেখে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল বোনের জন্য। সামর্থ্য ছিল ইহান তাজওয়ারের, তবে 6 জন ফায়ার ডিফেন্সের অফিসারের কাছে তার শক্তি ছিল নস্য। ইলহাম মির্জা, ইনশিহার আদরের মেজ বাবা, ছোট বাবা, ওই ফায়ার ডিফেন্স অফিসাররা হিমশিম খাচ্ছে এই উন্মাদ লোকগুলোকে সামলাতে। এতজন পুরুষ লোক বাচ্চাদের মতো করছে, একেবারে বাচ্চাদের মতো করছে। ওরা নিজের কাজ করছিল। একটা টিম একটা পুরুষের ব্যারিকেড দিয়ে ধরে রাখলো। আশেপাশে লোকের ভিড়। লোকাল 2 জন সাংবাদিক যারা এসপি অফিসে ছিল ওদের উপস্থিত ছিল। আগুন নিভবে কি? মেন দরজা ভেঙে পড়ে যেতে স্বামীন বিকট চিৎকার দিয়ে ছুটল সেদিকে। ভিতর থেকে আগুনে লেলিহান শিকার দৃশ্যমান। লোকটা ঝাঁপ দিল বোকার মতো। ইহান ধরল, ইসমাম ধরল। কে কাকে ধরবে? সবাই পারলে লাভ দিল। ওই ইনশা, ওই বাড়ির বড় মেয়েটা, সবার আদরের শখের 3 ভাইয়ের প্রথম কন্যা সন্তান, যারা ছোট ছোট লাল চুড়ি, ক্লিপ, লাল ফ্রক কিনে ভরিয়ে ফেলতো ঘরটা। অপচয় করতো, ভীষণ অপচয় করতো নিজেদের প্রথম কন্যার জন্য। স্বামীনের বৃদ্ধ শরীরে শক্তির কাছে পারছিল না যেন ওরা। মুখ থেকে কিছু বলছিল না লোকটা, শুধু পাগলামি করছিল। ওকে নিয়ে ওই 3 জন ব্যস্ত থাকা এদিকে দেখেনি খেয়াল করে। ইহান বড় বাবাকে পিছিয়ে এনে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখল মঈন। পাগলামি। ইহান কি করবে? শেষটা ধাক্কা মারল ওকে। ফায়ার ডিফেন্সাররা এসে ঠেলতে ঠেলতে ওদের বের করলো। ইহান টানছিল মঈনকে। মঈন বিড়বিড় করে বলছিল, ইহান, ও আমার সাথে সংসার করতে চেয়েছে। ও চোখে আমি আমার জন্য টান দেখেছি। গোটা এরিয়া বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে রাখা, সাথে অ্যালার্ট জারি। অনুসন্ধানী টিম নিজেদের সেফটি ড্রেস পরে আগুন নিথর হওয়া অপেক্ষা। তার মাঠের মধ্যভাগে কিছু নিস্তেজ প্রাণ, একটা নারকীয় দুপুর, একটা আর্তনাদ। কম পড়ে গিয়েছিল এসবে। ঠিক তখনই আলো এলো, ছুটতে ছুটতে এলো। ওর ডান কাঁধে আঁচলটা ছিল না, চুলগুলো খোপাচো ছিল না। কোথাও এত জোর পেল কে জানে। ওকে থামাতে পারল না ঋতুপরি, যারা নিজেরা থামাতে পারেনি। ভদ্রমহিলা এসে না কাউকে দেখল না, কেউ দেখার সময় পেয়েছে কেউ। ঢুকে গেল আগুনের মধ্যে। পুড়ল শাড়ির আঁচল, গায়ে লাগলো ছ্যাঁকা। ভদ্রমহিলার চুল পুড়ল। ভাগ্যিস সেখানে 2 জন অফিসার ছিল। মা সম্বোধন ওকে ঝাপটে ধরে ফিরিয়ে আনলো। আলো শুধু চেঁচিয়ে বলল, পেরেছি। আল্লাহ আমার মৃত্যু অন্যভাবে দিন, এভাবে নয়, এভাবে নয়। বাচ্চাটার বয়স 12-র কাছাকাছি। তার বিড়ালটার নাম পপাস। ইনশা শুনেই হেসে ফেলল। বিড়ালের এমন পপাস নাম সে শোনেনি। যাকগে, ভালোবাসা, নিজেকে ভালোবেসে যা ডেকে পারা যায়। এই পপাসের মালিকের নাম ইনশাও আন্দাজ করে নিল। ভীষণ মোটা তাজা বাচ্চাটা। পপাসের মালিকের নাম সম্ভবত টপাস। পপাসের স্বভাবে সম্ভবত একটু লুচু প্রকৃতির। প্রথম বিড়ালটিকে ভালোই লেগেছিল ইনশার। এবার বিরক্ত ধরে গেল। মিঠির গা ঘেঁষে মিঠিকে বিরক্ত করছিল সে। এমন অদ্ভুত বিড়াল ইনশা দেখেনি এর আগে। মিঠু এখনও হিটে আসেনি, তাই তার সাথে মিটিংয়ে দেওয়ার ব্যাপারটা ইনশা সবসময় সতর্ক থাকে। এই বিড়ালের গতিমতি ভালো নয়। মিঠিকে সিডিউস করার চেষ্টা চালাচ্ছে। ইনশা ভীষণ বিরক্ত হয়ে পপাসের মালিক টপাসকে বলল, এই যে তোমার পপাসকে একটু সামলাবে, আমার মিঠি না এসব পছন্দ করে না। পপাসের মালিক টপাস মুখ কালো করে তার লুচু বিড়ালকে সামলে নিল। রিসিপশনিস্ট তখন বেল টিপে বলল, পেশেন্টের নাম মিঠি,
মা ইনশা বিনতে শামীম আপনাদের স্যার ডেকে আজ মিঠির একটা ভ্যাকসিন নেওয়া ছিল, যার কথা ইনশা ভুলে গিয়েছিল। তখন ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ তার ফোন বেজে ওঠে। হসপিটাল থেকে ফোন যায় তার কাছে, ভ্যাকসিনটা স্টক আউট হতে চলেছে, এরপর 7 দিন লেট হবে। তাড়াহুড়ো করে ইনশা মিঠিকে নিয়ে বেরিয়ে পড়ছিল, অথচ সেখানে এসে কত দেরি করে ফেললো। এখন ইঞ্জেকশনটা দিতে পারল না, হাতে ফোনটা নেই, সেটা ভুল করে ফেলে রেখে এসেছিল বাড়িতে। ইনশা ডক্টরের মাথা দিকে তাকিয়ে থাকতে নাকি কথা শুনবে বুঝতে পারছে না। ডক্টর টাক মাথা চকচক করছিল। মিঠিকে ইঞ্জেকশনটা দিয়ে ওকে ডক্টর চেক করে বলো মিঠি হিটে এসেছে, ওকে মিডিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশা চিন্তিত হয়ে বলল, কিন্তু যার তার সাথে এভাবে মিঠি? ডক্টর যেন খিটখিট করে হেসে উঠল, বলল মনে হচ্ছে আপনার মেয়ে রিলেশনে আছে আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চাইছে ওর, আর ও যা তার সাথে বিয়ে করতে চাইছে না। ইনশা লজ্জা পেল ডক্টরের কথা, হাসলো সামান্য। ডক্টর বলল, ওকে আগামী সানডে নিয়ে আসবেন, আমারই করে দেব, চিন্তা নেই। আপনার মেয়ে উপযুক্ত জামাই দেওয়ার চেষ্টা করব। মিঠিকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে ইনশা বেশ দেরি হয়ে গিয়েছে, ওর বাড়ি ফিরতে হবে। মনকে একটু ইনফর্ম করে নি। একবার ভাবলো কলিং বুথ থেকে একটা কল করে নেবে, পরে আর থামলো না। ক্যাব বুক করে তাড়াহুড়ো করে বসলো সে। অফিসার রেসিডেন্সিয়াল এরিয়া যখন ওর ক্যাব ঢুকলো, তখন এই নীরব নিস্তব্ধ এরিয়া লোকের উপসে পড়া ভিড় দেখে ভীষণ আচ্ছন্নিত হয়ে পড়ল ইনশা। কি হয়েছে এখানে? শহরের সব থেকে নিরিবিলি এরিয়া, এত ভিড় কেন? বাতাসে ভ্যাপসা গন্ধ, দূর থেকে ভেসে আসছে আহাজারি শব্দ। কটেজ এরিয়া গেটে সামনে ক্যাব থামিয়ে নেমে দাঁড়িয়ে পড়ল ইনশা। স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো মেয়ে। ভিড় গলে সামনে কিছু দেখা যাচ্ছিল না, শুধু দেখতে পেল ধোঁয়া উঠছে, দেখতে পেল মানুষের আতঙ্কিত মুখ। কি হয়েছে এখানে? সেনা থাকাতে কি হয়েছে? কিছু পুড়েছে? কটেজ পুড়েছে? আর মুইন কোথায়? মুইন এসেছিল নাকি? উনি কি ভিতরে? অস্থির হলো মন, ভীষণ যন্ত্রণা হচ্ছে মন। ছুটতে ছুটতে গেল ইনশা। পাগলের মতো লোকজন ঠেলে ধাক্কা দিয়ে সবাইকে অবাক করে হতবাক করে ছুটতে ছুটে কটেজের মাটি গিয়ে স্থির হলো পা। আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে। অনুসন্ধানী টিম ভিতরে পায়নি কোনো মানব শরীর। একটু আশা, একটু আতঙ্কে পাগলপ্রায় ইনশা নামের অগোছালো একটা মেয়ের মানুষগুলো। ইনশা বিধ্বস্ত হলো দৃশ্যটা দেখে। পুরো ঘটনা তার ব্রেনে প্রসেস হতে বেশি সময় নিল না। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল নাটকের দৃশ্যটা দেখে। আলো মৃত মানুষের মতো পড়ে আছে মাঠে, যারা আছে সবাই মৃত। ইনশাও পাগলের মতো ছুটে গিয়ে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এই যে কণ্ঠেশ্বর, এই কণ্ঠেশ্বরটা ওই মানুষগুলো নিবু নিবু প্রাণটাকে সজাগ করলো। ইনায়া ছিল প্রীতমের বুকে, আপুর অতি নিকটে ছিল সে। মরা গাছের মতো দৃষ্টি দিয়ে আপুকে দেখলো, কেন জানি এখন বলতে পারছে না কিছু। ইনশাও এগুলো উপস্থিত মানুষগুলো মনোযোগ কেড়ে চূড়ান্ত হতবাক করে সামনে এগিয়ে আবার চেঁচালো, হচ্ছেটা কি? বলো হচ্ছেটা কি? মঈন যে দুজন ধরে রেখেছিল তারা ওকে ছাড়লো। মঈন ফরাজি ঘুরে তাকালো, ওর দৃষ্টিতে কিছু ছিল না, সব অনুভূতি নিগড়ে নিয়েছে ওই উত্তাপ। ও তাকিয়ে থাকলো ওর জীবনে একমাত্র অস্বস্তির দিকে। একে অপরে জড়িয়ে ধরে রাখা শামিন আর আলো ধীরে ধীরে মাথা তুলে মেয়েকে দেখল, দেখতেই থাকলো। এখন কোনো নড়চড় নেই তাদের। মৃত্যু যন্ত্রণা শেষ হলো বুঝতে পারছে, তবে বেরোতে পারছে না। মিঠিকে কোল থেকে নামিয়ে ইনশা উন্মাদ হয়ে ছুটল। ছুটে গিয়ে শুরুতেই মাকে জড়িয়ে ধরল, দুগালে পাগলের মতো চুমু খেয়ে মায়ের হাত দুটো ইনশা নিজের গালে ছুঁয়ে ছুঁয়ে আকুল হয়ে বলো, ও আম্মা দেখো, এই যে তোমার মেয়ে, তুমি কেঁদো না। গিয়ে পাপাকে ধরে পাপার দুগালে পাগলের মতো চুমু খেয়ে পাপার হাতে নিজের দু গালে ছুঁয়ে ছুঁয়ে বলো, ও পাপা দেখো, এই যে তোমার আম্মা, দেখো কিছু হয়নি আমার। ওরা কিছুই বলছে না। ইনশা অনেক তাড়া উঠে ইহানকে ধরল,
ভাইয়ের হাত গালে ছুঁয়ে বলো, দেখো দাদান, আমার কিচ্ছু হয়নি। ছোট বাবা মেজ বাবা হাত লাগে ছোঁয়া, ওদের চুমু খেয়ে বলে, দেখো না আমি বড় আম্মা তোমাদের। ঋতু আর পরি ঝাপটে ধরে হাহাকার করে উঠল। মেয়েটা, আরে তোমরা দেখো আমার কিচ্ছু হয়নি। ওকে তখন ছো মেরে লুপে নিল ইয়ানা। আপুকে চুমু দিতে দিতে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে ইনু। ইনশাও ধমকাতে চায় কিন্তু কেঁদে ফেলে। মাম্মা পাপা, দাদান, মেজো বাবা, ছোট বাবা, মেজো মা, ছোট মা সবাই নিষ্প্রাণ পুতুলের মতো ওকে দেখছে। ইনশা চোখ মুছে ইনুকে সরিয়ে দিয়ে অসহায়ের মতো আশেপাশে তাকায়। তৎক্ষণাৎ ঠিক কিছুটা দূরে বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকে ইউনিফর্ম পরিহিত ফরাজির। চোখে চোখ পড়ে তার। ইনশা ভাঙল, ইনশা ভেঙে গেল পুরোটাই যখন দূর থেকে দেখল লোকটার চোখে পানি। ওই 5 ফুট 11 ইঞ্চি পুরুষের চোখ থেকে তরতর করে পানি ঝরছে, অথচ কি গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, উনি চোখে পানি আটকাতে পারল না কেন? আর কেউকে খেয়াল করল না, কারো দিকে মনোযোগ দেয়নি ইনশা। ধীর পায়ে এগিয়ে যায় সে। মইন তাকিয়ে আছে, দেখছে তার বধূকে। ইনশা গিয়ে ওর সামনে দাঁড়ায়, ডাকর ডাকর দুটি চোখে রাজ্যে বিস্ময়। মইন তার একটা লম্বা শ্বাস ফেলে ধীরে ধীরে ইনশা এক হাত ধরে টেনে আরও কিছুটা সামনে আনে এবং ফরাজি বউকে 5 কোলে করে তুলে নেয়। ইনশাও নির্নিমেষ দেখছে ফরাজিকে। মইনকে আড়াআড়ি কোলে তুলে নিজে হাঁটু ভেঙে বসে পড়ে মাঠে। বউকে কোলে নিয়ে বসে পড়ে ইনশাও তার হাতের তর্জনী দিয়ে মইনের চোখে পানি ছোঁয়ে পরপর আকুল হয়ে বলে, এই আপনি কাঁদছিলেন? মইন হা বোধক মাথা নাড়ায়। আপনি আমার জন্য কাঁদছিলেন? মইন হ্যাঁ বোধক মাথা নাড়ে। আপনি ইনশার জন্য কাঁদছিলেন? মইন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ইনশা এলোমেলো দৃষ্টি তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলে, ইয়া আল্লাহ, কি বলল? আপনি একটা বাজে বইয়ের জন্য কাঁদছিলেন? মইন হ্যাঁ বোধক মাথা নাড়ে। ইনশা 2 চোখ পানি ছেড়ে দিয়ে বলে, কেন কেঁদেছিলেন? ভয়ে? অস্ফুট জবাব দিল মইন। হারিয়ে যাব বলে? কেন ভয় পেয়েছেন? বউকে ভালোবাসি বলে। ইনশা 2 চোখ বন্ধ করে আবারও শ্বাস নিল। পরপর চোখ খুলে বলো, ভালোবাসেন? কেন ভালোবাসেন? তোমার স্বামী বলে। স্বামী হলে মানুষ ভালোবাসে? হ্যাঁ বাসে। কেন বাসে? আমাদের পুরুষদের তো তাই করতে বলা হয়েছে। আরও একটা লম্বা শ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল মইন, কি বলা হয়েছে? 3 কবুল বলে বিয়ে করা মেয়েটাকে ভালোবাসতে হবে। আর কোনো অপশন নেই? বউ উল্টোপাল্টা হলেও ভালোবাসতে হবে। মইন মাথা নেড়ে বলল, উল্টোপাল্টা বউকেও ভালোবাসতে হবে? ইনশা ছটফট করছে, 2 হাতে মইনের গলা জড়িয়ে ধরে বলে, আমি না স্থির হয়ে থাকতে পারছি না। আপনি আমাকে ঠিকভাবে কোলে বসিয়ে রাখুন। এই আপনার হাত কাঁপছে কেন? মইন ওকে আরও শক্ত করে ধরল। ইনশা হাঁপাচ্ছে। আবারও মইন চোখে পানি ছুঁয়ে হাঁপাতে হাঁপাতে বলছে, এই সত্যি সত্যি বলুন না, আপনি এভাবে আমার জন্য কাঁদছিলেন? মইন মাথা নেড়ে বলো, 3 সত্যি। ইনশা কি করল হঠাৎ? সজোরে কেঁদে উঠল, অম্বর কাঁপিয়ে। মইনের গলা জড়িয়ে রেখে বলছে, ইয়া আল্লাহ, কী বলে লোকটা? লোকটা নাকি আমার জন্য কাঁদছিল। তখন ফরাজি আর নিজেকে সামলাতে পারেনি, বইয়ের 2 গালে চুমু খেতে লাগলো, ভেজা 2টি চোখ বুজে। যারা ক্যামেরা হাতে লাইভ করছিল তারা ওদের ভিডিও ধারণ করতে লাগলো। ইনশা কাঁদছে, মইন চুমু খাচ্ছে পাগলের মতো ওর 2 গালে। শ্বশুর শাশুড়ি লোকজন কারো কথা ফরাজির মাথায় নেই। ইনশা ফোপাচ্ছে, ফোপানি বন্ধ করে আবার জোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে ইনশা আলোর দিকে তাকায়, চেঁচিয়ে বলে, ও আম্মা শুনছো? ওই লোকটা নাকি আমার জন্য কাঁদছিল। আলো বুকে হাত রেখে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ইনশা হাউমাউ করে কেঁদে দিয়ে এবার স্বামীনের দিকে তাকায়, চেঁচিয়ে বলে, ও পাপ্পা দেখলেন? ইরফানের কথা ফলে গেল। আমি তোমার জামাইকে কাঁদিয়েই ছাড়লাম বাবা। মইন শুধু চুমু খাচ্ছিল। ইনশা কেঁদে বলে, থামুন থামুন, আর কত দেবেন? যতক্ষণ পর্যন্ত তোমার অ্যারেঞ্জ ম্যারেজে ফোবিয়া না কাটে ততক্ষণ পর্যন্ত। আকুল হয়ে বলে মইন। ইনশা কাঁদছে, শক্ত করে জড়িয়ে ধরে মইনের গলা। আবারও চেঁচিয়ে বলে, আম্মা পাপা দেখো, এই লোকটা আমার জন্য কাঁদছে, আমার জন্য কাঁদছে। এই লোকটাকে আমি কাঁদিয়ে ছেড়েছি বাবা।
এই লোকটাকে কাঁদিয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে মাম্মা, ভীষণ আনন্দ হচ্ছে। আমার এত কেন আনন্দ হচ্ছে এই লোকের চোখে পানি দেখে মাম্মা পাপা।